সাধারণত জাতির জনক, রাষ্ট্রের জনক, এই সকল প্রচলিত জনকের সাথে আমরা পরিচিত হলেও ইতিহাসের জনক শব্দটা শুনলে কেমন যেন ভাবনায় পড়ে যেতে হয়। কিন্তু এটাই সত্য যে হেরোডোটাসই হলেন ইতিহাসের জনক বা পিতা, কারণ তিনি প্রথম ব্যক্তি যিনি ইতিহাসকে একটি অনুসন্ধানমূলক বিষয় বলে গণ্য করেছিলেন এবং একে ভৌগোলিক স্থানের ভিত্তিতে ভাগ করেছিলেন। চলুন এই ইতিহাসের জনক হেরোডোটাসের আদ্যোপান্ত জেনে নেওয়া যাক। হেরোডোটাসের জীবনী বিশ্লেষণ করতে গিয়ে ইতিহাসবিদগণ হেরোডোটাসের নিজের লেখার উপরে নির্ভর করে থাকেন। তার জন্ম আনুমানিক 484 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন পারস্য সাম্রাজ্যের, যা বর্তমান তুরস্কের অন্তর্গত, হেলিকারনেসাসে। হেলিকারনেসাস শহরের অন্যতম প্রভাবশালী পরিবার ছিল তারই পরিবার। তার বাবা লিক্সেস এবং মা ত্রয়ো উভয় সম্ভ্রান্ত পরিবারের সদস্য ছিলেন। ধারণা করা হয় হেলিকারনেসাসের শাসক লিগডামিসের বিরুদ্ধে গৃহযুদ্ধে জড়িত থাকার অভিযোগে হেরোডোটাসের পরিবারকে সামোস দ্বীপে নির্বাসিত করা হয়েছিল। ফলে হেরোডোটাসের শৈশবের একটি বড় অংশ কাটে সামোস দ্বীপে। সম্ভবত সেই কারণেই তিনি তার লেখায় সামোস দ্বীপের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি ইতিহাস রচনা করেছিলেন আয়নিক গ্রিক ভাষায়, যা কিনা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীরই সদস্য। এই ভাষা তিনি সামোসে থাকাকালীন শিখেছিলেন বলে ধারণা করা হয়। হেরোডোটাস একজন ভ্রমণ পাগল মানুষ ছিলেন। তিনি তার জীবনের অধিকাংশ সময় ভ্রমণ করে বেরিয়েছেন। তাই নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই তিনি ইতিহাস এবং ভৌগোলিক অবস্থানসমূহ ব্যাখ্যা করতে পেরেছেন। তিনি কবে এথেন্স গিয়েছিলেন সেই ব্যাপারে জানা যায় না, তবে এথেন্সে তিনি অনেক দিন ছিলেন এবং তার বেশিরভাগ লেখালেখির কাজ সেখানেই করেন। পরে থুরি বা থুরিয়ামে গিয়ে তা সমাপ্ত করেন। তিনি মারমারা ও বসফরাস প্রণালী ধরে ইতালি হয়ে ইউক্সাইন সাগরে পৌঁছান। এই ইউক্সাইন সাগর মূলত কৃষ্ণ সাগরের পুরাতন নাম। সেখান থেকে সরাসরি চলে যান পারস্য সাম্রাজ্যের সুসা এবং পরে ব্যাবিলনে। অন্যদিকে আনাতোলিয়া বা এশিয়া মাইনর, বর্তমান এশিয়ান অংশের তুরস্ক, এর উপকূলীয় দ্বীপগুলোতেও তিনি একাধিকবার ভ্রমণ করেন। দক্ষিণে তিনি মিশর এবং মিশরের আসওয়ান দ্বীপ হয়ে প্রাচীন গ্রিসের অন্যতম প্রধান সাংস্কৃতিক শহর সাইরেন পর্যন্ত ভ্রমণ করেন। সাইরেনের প্রাচীন মূর্তি ও ভাস্কর্যগুলোর অনেক বর্ণনা রয়েছে তার লেখাগুলোতে। উল্লেখ্য, সাইরেন বর্তমানে লিবিয়ার অন্তর্গত। পৃথিবীর আকৃতি সম্বন্ধে তখন যে ধারণা প্রচলিত ছিল তা হচ্ছে পৃথিবী একটি বৃত্তাকার সমতল ভূমি, যার চারদিকে ঘিরে আছে সমুদ্র। কিন্তু হেরোডোটাস এই ধারণা গ্রহণ না করে পৃথিবীকে একটি সমতল চাকতির সাথে তুলনা করেন, যার উপর দিয়ে সূর্য অর্ধবৃত্তাকার পথে পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণ করে। তিনি পিথাগোরিয়ান স্কুল অব ফিলোসফি থেকে পড়ালেখা করেন এবং পিথাগোরিয়ান দর্শনে অনুপ্রাণিত হয়ে পৃথিবীর ভূমি ও জলভাগের প্রতিসম বিবরণ দেন। দানিউব ও নীলনদ সম্পর্কে তার বর্ণনা ছিল সম্পূর্ণ ভ্রান্ত। তার মতে নীলনদ আফ্রিকার লিবিয়ার ঠিক মাঝখান দিয়ে চলে গিয়েছে এবং লিবিয়াকে সমান দুভাগে ভাগ করেছে। অন্যদিকে পৃথিবীর স্থলভাগকে তিনি সমান দুভাগে ভাগ করেন। এই দুই ভাগকে আলাদা করেছে ইউক্সাইন সাগর, কাস্পিয়ান সাগর এবং ককেশাস পর্বতমালা। আবার তার ধারণা অনুযায়ী ইউরোপ শুধু এশিয়া থেকেই বড় ছিল না, এশিয়া এবং আফ্রিকার সমষ্টির সমান ছিল। দানিউব নদী সম্পর্কে হেরোডোটাসের মন্তব্যগুলো অপেক্ষাকৃত সঠিক ছিল। তিনি দানিউবকে ইউরোপের দীর্ঘতম নদী হিসাবে লিপিবদ্ধ করেন, যদিও ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা। সৃষ্টি সংক্রান্ত কিংবা সৌরজগৎ সংক্রান্ত হেরোডোটাসের বিশ্বাস ছিল ভ্রান্ত এবং হাস্যকরও বটে, যদিও তার সময় এই ধারণাই বেশ গুরুত্ববহ ছিল। তিনি ধারণা করতেন শীতকাল আসার প্রাক্কালে বাতাসের ক্রমাগত চাপে সূর্য ধীরে ধীরে দক্ষিণ দিকে হেলে যায় এবং এতে করে তাপমাত্রা কমে যায়। তার অবৈজ্ঞানিক ধারণা বেঁধে রেখে তিনিই প্রথম ব্যক্তি যিনি পৃথিবীর মধ্যাহ্নিক দ্রাঘিমা রেখা তথা মেরিডিয়ান আঁকার চেষ্টা করেন। তার এই মেরিডিয়ান রেখা মিশর থেকে শুরু হয়ে সিলসিয়া, যা বর্তমানে তুরস্কের দক্ষিণ উপকূল, সেখানে গিয়ে শেষ হয়েছে।
ভুল ত্রুটি যাই থাকুক না কেন, তার এই প্রচেষ্টা প্রশংসনীয়। পৃথিবীর মহাদেশগুলো সম্পর্কে কোনো পরিষ্কার ধারণা ছিল না হেরোডোটাসের। তিনি ইউরোপের উত্তরাঞ্চলীয় সীমা নির্ণয় করতে পারছিলেন না। সেদিকে কোনো সাগর মহাসাগর আছে কিনা সে বিষয়ে তার কোনো পরিষ্কার ধারণা ছিল না। দক্ষিণ দিকের সাগরগুলোর ক্ষেত্রে তিনি বেশ বিভ্রান্ত বোধ করতেন। এই বিষয়ে তিনি উল্লেখ করেছিলেন, ভারত থেকে স্পেন পর্যন্ত জলভাগ খুবই আঁকাবাঁকা। অবশ্য আরব সাগর এবং ভারত ও আটলান্টিক মহাসাগর সম্পর্কে তার মোটামুটি পরিষ্কার ধারণা ছিল। তবে তার সবচেয়ে ভালো ধারণা ছিল ইউক্সাইন বা কৃষ্ণ সাগর সম্পর্কে। এই কৃষ্ণ সাগরকে তিনি বিস্ময়কর সাগর বলে আখ্যায়িত করেন, কেননা বাণিজ্যের জন্য তখন এই সাগর সবচেয়ে বেশি ব্যবহৃত হতো। তিনি কৃষ্ণ সাগরের সর্বোচ্চ দৈর্ঘ্য 1100 স্টাডিয়া বা 110 মাইল এবং সর্বোচ্চ প্রশস্ততা 1300 স্টাডিয়া বা 100 মাইল হিসাব করেন। হিকেটিয়া সহ আলেকজান্দ্রিয়ার তৎকালীন সব বিখ্যাত ভূগোলবিদই বিশ্বাস করতেন কাস্পিয়ান সাগর হচ্ছে উত্তর মহাসাগরের একটি শাখা। কিন্তু হেরোডোটাস সকলের বিপরীতে গিয়ে ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে দাবি করেন কাস্পিয়ান সাগর হচ্ছে একটি আন্তঃমহাদেশীয় সাগর, এবং তার এই দাবি যথাযথই ছিল। পৃথিবীর ভূমিরূপ কিভাবে পরিবর্তিত হয় এই ব্যাপারে হেরোডোটাসের যথেষ্ট জ্ঞান ছিল। নীল উপত্যকাকে তিনি নীল নদের বয়ে আনা পলি এবং কাদার জমাট বাঁধা ভূমি হিসাবে বর্ণনা করেন। তিনি এটাও বিশ্বাস করতেন যে নীল নদের বাহিত কাদা দ্বারাই ভূমধ্যসাগরে মিশরের উত্তরাঞ্চলের একাধিক বদ্বীপ তৈরি হয়েছে। তিনি বদ্বীপ তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করার চেষ্টা করেন এবং পশ্চিম তুরস্কের মেন্ডার নদীর বদ্বীপটিও নদীবাহিত কাদা দ্বারাই সৃষ্ট বলে দাবি করেন। তার আরেকটি বড় সাফল্য হচ্ছে তিনি তৎকালীন প্রচলিত তটরেখা বা উপকূলীয় সীমানা সংশোধন করেন এবং দেখান যে অধিকাংশ সমুদ্র বন্দরই অন্তর্দেশীয়, অর্থাৎ উপকূলের অনেক ভেতরে। হেরোডোটাসই প্রথম ব্যক্তি যিনি পৃথিবীর স্থলভাগকে 3টি প্রধান খণ্ডে বা মহাদেশে ভাগ করেন। তার 3টি ভাগ ছিল এশিয়া, ইউরোপ এবং লিবিয়া, যা বর্তমান আফ্রিকা। তিনি ইউরোপের আয়তন হিসাব করেন এশিয়া এবং লিবিয়ার সমষ্টির সমান। এই তথ্যগুলো ভুল হলেও তার বিস্ময়কর সাফল্য ছিল তিনি এশিয়া ও ইউরোপের ব্যবধায়ক নির্ণয় করতে পেরেছিলেন। বসফরাস প্রণালী, আমু নদী, ডন নদী এবং কাস্পিয়ান সাগর দ্বারা এই দুই মহাদেশ বিভক্ত হয়েছে। তিনি কার্পিস বা কার্ফিথিয়ান পর্বতমালা এবং আলপিস বা আলফ পর্বতমালাকে মনে করতেন পৃথিবীর দুটি উচ্চতম পর্বতমালা। স্কাইথিয়ার সাথে তার পরিচয় ঘটে গ্রিকদের এই অঞ্চল দখলের বদৌলতে। প্যালাস মেয়েটিসের পশ্চিমে অবস্থিত এই অঞ্চলের উপজাতিদের সম্পর্কে চমৎকার তথ্যবহুল বর্ণনা করেন হেরোডোটাস। জীবনযাপনের ধারণ এবং ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে তিনি স্কাইথিয়ান আদিবাসীদের একাধিক উপজাতিতে ভাগ করেছিলেন। নিউরি, অ্যান্ড্রোফ্যাগি, মেলানকেনি, গেলোনি, বৈদিনী সহ অনেকগুলো নৃতাত্ত্বিক গোষ্ঠীর নাম উল্লেখ আছে তার লেখায়। প্রতিটি গোষ্ঠীরই ছিল নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থা এবং একজন স্বতন্ত্র নেতা। এশিয়া সম্পর্কে হেরোডোটাসের জ্ঞান পারস্য সাম্রাজ্যের মধ্যেই আবদ্ধ ছিল। যদিও এর বাইরেও তিনি অনেক কিছুই বলেছেন, তবে সেগুলোর অধিকাংশই ছিল ভ্রান্ত। পারস্যের বর্ণনায় তিনি একে শাসন এবং বাণিজ্যিক সুবিধার জন্য 20টি অঙ্গরাজ্যে বিভক্ত হবার কথা উল্লেখ করেন। পারস্যের বাইরে আনাতোলিয়া সহ আরও অনেক গ্রিক কলোনি, হিন্দুকুশ, হিমালয়, এমনকি টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী নিয়েও তার লেখায় রয়েছে যথেষ্ট বর্ণনা, কিন্তু এগুলো প্রায় সবই ভুল। তবে তুরস্কের সার্দিস থেকে সুদা শহর পর্যন্ত 13,500 স্টাডিয়া বা 1350 মাইল দীর্ঘ এই ঐতিহাসিক রাজকীয় সড়কের কথা বর্ণনা করেন হেরোডোটাস। এই মহাসড়কের নিয়মিত দূরত্বে ছিল বিরতি নেয়ার জন্য স্টেশন। আবার ভারতবর্ষের বাণিজ্য সম্পর্কেও একটি গুরুত্বপূর্ণ ধারণা দেন হেরোডোটাস। ভারতীয়রা তখন ব্যাপক পরিমাণে তুলা এবং বাঁশ উৎপাদন করত। বাঁশ থেকে তৈরি করত হরেক রকমের হস্তনির্মিত সামগ্রীও। আফ্রিকা বা তার দেয়া নাম লিবিয়া সম্পর্কে হেরোডোটাসের যথেষ্ট জ্ঞান ছিল।
তিনি ভূমধ্যসাগরের উত্তর ও দক্ষিণ উপকূল সঠিকভাবে নির্ণয় করতে সক্ষম হয়েছিলেন। অন্যদিকে দক্ষিণে খার্তুম শহর সম্পর্কেও তিনি যথেষ্ট তথ্য জানতেন। এই বিরাট অঞ্চলে কেবল একটি বড় উপজাতি গোষ্ঠী বসবাস করত, যাদের নাম তিনি আসমাক বলে উল্লেখ করেন। নীল ও সাদা নীল নদের উভয় শাখায় এই জনগোষ্ঠীর বসবাস ছিল বলে উল্লেখ করেন হেরোডোটাস। আফ্রিকার সবচেয়ে প্রত্যন্ত জনগোষ্ঠী হিসাবে মাইক্রোরিয়ান ইথিওপিয়ানদের নাম উল্লেখ করেন তিনি। তাদেরকে পৃথিবীর সবচেয়ে লম্বা এবং সুদর্শন জনগোষ্ঠী হিসাবে বর্ণনা করেন হেরোডোটাস। মাইক্রোবিয়ানদের গড় আয়ু ছিল 120 বছর। তাদের অঞ্চলে স্বর্ণ এতই সহজলভ্য ছিল যে সেখানে শেকল এবং কয়েদিদের পায়ের বেড়ি তৈরিতেও স্বর্ণ ব্যবহার করা হতো। খাদ্যাভ্যাসের দিক থেকেও তারা সবচেয়ে উন্নত ছিল। তাদের প্রধান খাদ্য ছিল মাংস এবং দুধ। হেরোডোটাসের শ্রেষ্ঠ বই দ্য হিস্টোরিস, তাছাড়া টেলস ফ্রম হেরোডোটাস, হিস্টোরিস ফ্রম হেরোডোটাস, অন অ্যাকাউন্টস ফ্রম ইজিপ্ট, অন দ্য ওয়ার ফর গ্রিক ফ্রিডম প্রভৃতি তার লেখা ইতিহাস গ্রন্থ। ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।